মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবের সঙ্গে আমার পরিচয় বলাকা সিনেমা হলের সামনের পুরনো বইয়ের দোকানে। আমি দূর থেকে লক্ষ্য করলাম এক ভদ্রলোক পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে, তার হাতে চামড়ায় বাঁধানো মোটা একটা বই। তিনি খুবই অসহায় ভঙ্গিতে চারিদিকে তাকাচ্ছেন, যেন জনতার ভেতর কাউকে খুঁজছেন। ভদ্রলোকের পরনে পায়জামা পাঞ্জাবি, চোখে চশমা, ফটো সেনসিটিভ গ্লাস বলেই দুপুরের কড়া রোদে সানগ্লাসের মতো কালো হয়ে ভদ্রলোকের চোখ ঢেকে দিয়েছে। আমি ভদ্রলোকের দিকে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। হতভম্ব হবার প্রধান কারণ, এমন সুপুরুষ আমি অনেকদিন দেখিনি। সুন্দর পুরুষদের কোনো প্রতিযোগিতা নেই। থাকলে বাংলাদেশ থেকে অবশ্যই এই ভদ্রলোককে পাঠানো যেত। চন্দ্রের কলঙ্কের মতো যাবতীয় সৌন্দর্যে খুঁত থাকে। আমি ভদ্রলোকের খুঁতটা কি বের করার জন্য এগিয়ে গেলাম এবং তাকে চমকে দিয়ে বললাম, কেমন আছেন? অপরিচিত কেউ কেমন আছেন বললে আমরা জবাব দেই না। হয় ভ্রু কুঁচকে তাকিয়ে থাকি, কিংবা বলি আপনাকে চিনতে পারছি না। এই ভদ্রলোক তা করলেন না। সঙ্গে সঙ্গে হাসি মুখে বললেন, জি ভালো। কাছে এসেও ভদ্রলোকের চেহারায় খুঁত ধরতে পারা গেল না। 50-এর মতো বয়স, মাথা ভর্তি চুল, চুলে পাক ধরেছে, মাথার আধা অবধি চুল পাকা। এই পাকা চুলেই তাকে ভালো লাগছে। মনে হচ্ছে কুচকুচে কালো হলে তাকে মানাতো না। অসম্ভব রূপবতীদের বেলাতেও আমি এই ব্যাপারটা দেখেছি। তারা যখন যেভাবে থাকবে সেভাবেই তাদের ভালো লাগবে। কপালে টিপ পড়লে মনে হয়, আহ, টিপটা কি সুন্দর লাগছে। টিপ না পড়লে মনে হয়, ভাগ্যিস এই মেয়ে অন্য মেয়েগুলির মতো কপালে টিপ দেয়নি, টিপ দিলে তাকে একেবারেই মানাতো না। আমার ধারণা হলো ভদ্রলোকের চোখে কোনো সমস্যা আছে। হয়তো চোখ টেরা, কিংবা একটা চোখ নষ্ট, সেখানে পাথরের চোখ লাগানো। ফটো সেনসিটিভ সানগ্লাস চোখ থেকে না খোলা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। কাজেই আমাকে ভদ্রলোকের সঙ্গে কিছু সময় থাকতে হবে। এই সময়ের ভেতর নিশ্চয়ই তার চোখে ধুলাবালি পড়বে। চোখ পরিষ্কার করার জন্য চশমা খুলবেন। যদি দেখি ভদ্রলোকের চোখও সম্রাট অশোক পুত্র কুণালের চোখের মতো অপূর্ব, তাহলে আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হবে। আমি অনেকদিন থেকেই নিখুঁত রূপবান পুরুষ খুঁজে বেড়াচ্ছি। নিখুঁত রূপবতীর দেখা পেয়েছি, রূপবানের দেখা এখনো পাইনি। আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে পরিচিত মানুষের মতো হাসলাম। তিনিও হাসলেন, তবে ব্যাকুল ভঙ্গিতে চারিদিকে তাকানো দূর হলো না। আমি বললাম, স্যার, কোনো সমস্যা হয়েছে? তিনি বিব্রত ভঙ্গিতে বললেন, একটা সমস্যা অবশ্যই হয়েছে। ভালো একটা পুরনো বই পেয়েছি, হোল্ডারের ইন্টারপ্রিটেশন অব কনসায়েন্স। অনেকদিন ধরেই বইটা খুঁজছিলাম, হঠাৎ পেয়ে গেলাম। আমি বললাম, বইটা কিনতে পারছেন না, টাকা শর্ট পড়েছে। তিনি বললেন, জি, কি করে বুঝলেন? ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে আমার কাছে 121 টাকা আছে। এতে কি হবে? 100 টাকা হলেই হবে। আমি 100 টাকার নোট বাড়িয়ে দিলাম। ভদ্রলোক খুব সহজভাবেই নিলেন। অপরিচিত একজন মানুষ তাকে 100 টাকা দিচ্ছে, এই ঘটনা তাকে স্পর্শ করল না, যেন এটাই স্বাভাবিক। ভদ্রলোক বই খুলে ভেতরের পাতায় আরেকবার চোখ বোলালেন। মনে হচ্ছে দেখে নিলেন মলাটে যে নাম লেখা, ভেতরেও সেই নাম আছে কিনা। বই বগলে নিয়ে ভদ্রলোক এগোচ্ছেন, আমি তার পেছনে পেছনে যাচ্ছি। তার চোখ ভালো মতো না দেখে বিদেয় হওয়া যায় না। ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম হিমালয়। ভদ্রলোক বললেন, সুন্দর নাম, হিমালয়। বললেন অন্য মনস্ক হয়ে। হিমালয় নাম শুনেই সবাই সামান্য হলেও কৌতূহল নিয়ে আমাকে দেখে। ইনি তাও করছেন না, যেন হিমালয় নামের অনেক মানুষের সঙ্গে তার পরিচয় আছে।
আমরা নিউ মার্কেটের কার পার্কিং এলাকায় গিয়ে পৌঁছালাম। তিনি সাদা রঙের একটা বড় গাড়ির দরজা খুলতে খুলতে বললেন, আসুন, ভেতরে আসুন। আমি বিস্মিত হয়ে বললাম, ভেতরে যাব কেন? তিনি আমার চেয়েও বিস্মিত হয়ে বললেন, আমার বাড়িতে চলুন, আপনাকে টাকাটা দিয়ে দেব। তারপর আমার ড্রাইভার আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছে দেবে। অসম্ভব, আমার এখন অনেক কাজ আছে। বেশ, আপনার ঠিকানা বলুন, আমি টাকা পৌঁছে দেব। আমার কোনো ঠিকানা নেই। সে কি? স্যার, আপনি বরং আপনার টেলিফোন নম্বর দিন, আমি টেলিফোন করে একদিন আপনার বাসায় চলে যাব। কার্ড দিচ্ছি, কার্ডের ঠিকানা, টেলিফোন নম্বর সবই আছে। কার্ড না দেওয়াই ভালো, আমার পাঞ্জাবির কোনো পকেট নেই। কার্ড হাতে নিয়ে ঘুরবো, কিছুক্ষণ পর হাত থেকে ফেলে দেব। এর চেয়ে টেলিফোন নম্বর বলুন, আমি মুখস্থ করে রেখে দিই। আমার স্মৃতিশক্তি ভালো, একবার যা মুখস্থ করি তা ভুলি না। উনি টেলিফোন নম্বর বললেন, অন্যমনস্ক ভঙ্গিতে গাড়িতে উঠে বসলেন। তখনও তার হাতে বইটি ধরা, মনে হচ্ছে বই হাতে নিয়েই গাড়ি চালাবেন। আমি বললাম, স্যার, দয়া করে 1 সেকেন্ডের জন্য আপনি কি চোখ থেকে চশমাটা খুলবেন? কেন? ব্যক্তিগত কৌতূহল মেটাবো। অনেকক্ষণ থেকে আমার মনে হচ্ছিল আপনার একটা চোখ পাথরের। উনি বিস্মিত হয়ে বললেন, এরকম মনে হবার কারণ কি? বলতে বলতে তিনি চোখ থেকে চশমা খুললেন। আমি অবাক হয়ে তার চোখ দেখলাম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে 4জন মানুষ জন্মেছিলেন। মিশরের রানী ক্লিওপেট্রা, ট্রয় নগরীর হেলেন, অশোকের পুত্র কুনাল এবং ইংরেজ কবি শেলি। আমার মনে হলো এই 4টি নামের সঙ্গে আরও একটি নাম যুক্ত করা যায়। ভদ্রলোকের নাম কি? আমি জানি না ভদ্রলোকের নাম, জিজ্ঞেস করা হয়নি। তার টেলিফোন নম্বরও ইতিমধ্যে ভুলে গেছি। তাতে ক্ষতি নেই, প্রকৃতি তাকে কম করে হলেও আরও 4বার আমার সঙ্গে দেখা করিয়ে দেবে। এই সব ব্যাপারে প্রকৃতি খুবই উদার। পছন্দের সব মানুষকে প্রকৃতি কম পক্ষে 5বার মুখোমুখি করে দেয়, মুখোমুখি করে মজা দেখে। কাজেই আমি ভদ্রলোকের সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করলাম না। আমি থাকি আমার মতো, উনি থাকেন ওনার মতো। আমি ঠিক করে রেখেছি একদিন নিশ্চয়ই আবার তার সঙ্গে দেখা হবে, তখন তার সম্পর্কে জানা যাবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানুষটা ইন্টারেস্টিং, বই প্রেমিক। হাতে বইটা পাবার পর আশেপাশে সবকিছু ভুলে গেছেন। আমাকে সাধারণ ভদ্রতার জন্য ধন্যবাদও দেননি। আমি নিশ্চিত আবার যখন দেখা হবে তখন দেবেন। পরের বছর চৈত্র মাসের কথা। আমার জীবনের বড় বড় ঘটনা চৈত্র মাসে ঘটে। কে বলবে রহস্যটা কি? বেলা 1টার মতো বাজে। ঝাঁঝা রোদ উঠে গেছে। অনেকক্ষণ হেঁটেছি বলে শরীর ঘামে ভিজে গেছে। পাঞ্জাবির এমন অবস্থা যে 2 হাতে চিপে উঠানের দড়িতে শুকোতে দেওয়া যায়। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবার উপক্রম। ঠান্ডা 1 গ্লাস পানি খেতে ইচ্ছে হচ্ছে। চোখের সামনে ভাসছে বড় মাপের একটা গ্লাস, গ্লাস ভর্তি পানি, তার ওপরে বরফের কুচি। কাচের পানির জগ হাতে আরেকজন দাঁড়িয়ে আছে, গ্লাস শেষ হওয়া মাত্র গ্লাস ভর্তি করে দেবে। জগ হাতে যে দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার হাত দেখা যাচ্ছে, ধবধবে ফর্সা হাত, হাত ভর্তি লাল আর সবুজ কাচের চুড়ি। জগে করে পানি ঢালার সময় চুড়িতে রিনিঝিনি শব্দ উঠেছে। কল্পনার সঙ্গে বাস্তবের আকাশ পাতাল পার্থক্য। চৈত্র মাসের দুপুরে ঢাকার রাজপথে পানির জগ হাতে চুড়ি পরা কোনো হাত থাকে না। আমি হাঁটতে হাঁটতে ভাবছি, কোনোদিন যদি প্রচুর টাকা হয় তাহলে চৈত্র মাসে ঢাকার রাস্তায় রাস্তায় জলসট্ট খুলে দেব। সেখানে হাসি খুশি তরুণীরা পথচারীদের বরফ শীতল পানি খাওয়াবে। ট্যাপের পানি না, ফোটানো পানি। পানিবাহিত জীবাণু যে পানিকে দূষিত করেনি সেই পানি। তরুণীদের গায়ে থাকবে
আকাশি রঙের শাড়ি, হাত ভর্তি লাল সবুজ চুড়ি। চুড়ির লাল রঙের সঙ্গে মিলিয়ে ঠোঁটে থাকবে আগুন রাঙা লিপস্টিক। তাদের চোখ কেমন হবে? তাদের চোখ এমন হবে যেন চোখের দিকে তাকালেই মনে হয় প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। প্রচণ্ড রোদের কারণেই বোধহয় মরীচিকা দেখার মতো ব্যাপার ঘটল। আমি চোখের সামনে জল সট্টের মেয়েগুলোকে দেখতে পেলাম। একজন না, 4-5 জন, সবার হাতেই পানির জগ, হাত ভর্তি লাল সবুজ চুড়ি। আর তখন আমার পেছনে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে মাথা বের করে জল সট্টের তরুণীদের মতো একজন বলল, এই যে শুনুন, কিছু মনে করবেন না, আপনার নাম কি হিমালয়? আমি বললাম, হ্যাঁ। গাড়িতে উঠে আসুন, আমার নাম মারিয়া। মেয়েটার বয়স 13-14 কিংবা আরো কম। বাচ্চা মেয়েরা হঠাৎ শাড়ি পরলে অন্য এক ধরনের সৌন্দর্য তাদের জড়িয়ে ধরে। এই মেয়েটির বেলায়ও তাই হয়েছে। মেয়েটি জলসট্টের মেয়েদের নিয়ম মতো আকাশি রঙের শাড়ি পরেছে। শাড়ি পরা মেয়েদের কখনো তুমি বলতে নেই। তবু আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, কেমন আছো মারিয়া? জি, ভালো আছি। তোমার হাতের লাল সবুজ চুড়ি নেই কেন? মারিয়া ঘাড় বাঁকিয়ে তাকালো, কিছু বলল না। আমি মেয়েটিকে চিনতে পারছি না, তাতে কিছু যায় আসে না। মারিয়া বলল, আপনি কি অসুস্থ? না, আপনাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আপনি তো আমাকে চেনেন না। আমি কে জানতে চাচ্ছেন না কেন? তুমি কে? আমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে। ও আচ্ছা, আসাদুল্লাহ সাহেবকেও তো আপনি জানেন না। না, উনি কে? উনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি 100 টাকা ধার দিয়েছিলেন, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। যেভাবে কথা বলছেন তাতে মনে হয় এখনো মনে পড়েনি। আপনি বাবাকে বলেছিলেন তার একটা চোখ পাথরের, এখন মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। আমরা কি এখন তার কাছে যাচ্ছি তাকে ঋণমুক্ত করার পরিকল্পনা? না, তিনি দেশে নেই। বছরে মাত্র 3 মাস তিনি দেশে থাকেন। তার সঙ্গে দেখা হবার 2 মাস পরই তিনি চলে যান। এই 2 মাস আপনি তার সঙ্গে যোগাযোগ করেননি বলে তিনি খুব আপসেট ছিলেন। তিনি চলে যাবার আগে আপনার চেহারার নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছিলেন। আমাকে বলে গিয়েছিলেন, যদি আমি আপনাকে বের করতে পারি তাহলে দারুণ একটা উপহার পাব। তারপর থেকে আমি পথে বের হলেই হলুদ পাঞ্জাবি পরা কাউকে দেখলেই জিজ্ঞেস করি, আপনার নাম কি হিমালয়? ভালো কথা, আপনি আসলেই হিমালয় তো? হুম, আমি হিমালয়। প্রমাণ দিতে পারবেন? পারি। আপনার বাবা যে বইটা কিনেছিলেন তার নাম ছিল ইন্টারপ্রিটেশন অফ কনসায়েন্স। বাবা বলেছিলেন আপনি খুব অদ্ভুত মানুষ। আমার কাছে অবশ্যই তেমন কিছু মনে হচ্ছে না। আমরা যাচ্ছি কোথায়? গুলশানের দিকে। গাড়ির ভেতরে এসি দেওয়া, শরীর ঠান্ডা হয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে। আমি প্রাণপণ চেষ্টা করছি জেগে থাকতে। ঘুম আনার জন্য মানুষ ভেড়ার পাল গোনে, ঘুম না আনার জন্য কি কিছু গোনার আছে? ভয়ঙ্কর কোনো প্রাণী গুনতে শুরু করলে ঘুম কেটে যাবার কথা। আমি মাকড়সা গুনতে শুরু করলাম। 1টা মাকড়সা, 2টা মাকড়সা, 3টা, 4টা, 5টা, সর্বনাশ, 50টা আবার ব্ল্যাক উইডো মাকড়সা। কামড়ে সাক্ষাৎ মৃত্যু। এত গোনাগুনি করেও লাভ হলো না। মারিয়াদের বাড়ি যখন পৌঁছালাম তখন আমি গভীর ঘুমে অচেতন। মারিয়া এবং তাদের ড্রাইভার দুজন মিলে ডাকাডাকি করেও আমার ঘুম ভাঙাতে পারছে না। মারিয়াদের পরিবারের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। মারিয়ার বয়স তখন 15। সেদিনই সে প্রথম শাড়ি পরে। শাড়ির রং বলেছি কি? ও হ্যাঁ, আগে একবার বলেছি। আচ্ছা, আবারও বলি, শাড়ির রং জলসট্টের মেয়েদের শাড়ির মতো আকাশি নীল। ঘুম ভেঙে দেখি চোখের সামনে হুলস্থুল ধরনের বাড়ি। প্রথম দর্শনে মনে হলো
বাড়িতে আগুন ধরে গেছে। বুকে একটা ছোটখাটো ধাক্কার মতো লাগলো। পুরো বাড়ি বোগেনভেলিয়ার গাঢ় রঙে ঢাকা। হঠাৎ ঘুম ভাঙায় ফুলের রঙকে আগুন বলে মনে হচ্ছিল। মারিয়া বলল, বাড়ির নাম মনে রাখুন, চিত্রলেখা। চিত্রলেখা হচ্ছে আকাশের একটা তারার নাম। আমি বললাম, ও আচ্ছা। আজ বাড়িতে কেউ নেই, মা গেছেন রাজশাহী। আমি আবারও বললাম, ও আচ্ছা। আপনি কি টাকাটা নিয়েই চলে যাবেন, না একটু বসবেন? টাকা নিয়ে চলে যাব। বাড়ির ভেতরে ঢুকবেন না? না। তাহলে এখানে দাঁড়ান। আমি দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আগ্রহ নিয়েই আমাকে এতদূর এনেছে, কিন্তু আমাকে বাড়িতে ঢোকানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। আমি তাতে তেমন অবাক হলাম না। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষই আমাকে বাড়িতে ঢোকাতে চায় না, দরজার ওপাশে রেখে আলাপ করিয়ে বিদায় দিতে চায়। রাস্তায় রাস্তায় দীর্ঘদিন হাঁটাহাঁটির ফলে আমার চেহারায় হয়তো রাস্তা ভাব চলে এসেছে। রাস্তা ভাবের লোকজনদের কেউ ঘরে ঢোকাতে চায় না। রাস্তা ভাবের লোক রাস্তাতেই ভালো। কবিতা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। আমি সম্ভবত রাস্তাতেই সুন্দর। হিমালয় সাহেব। আমি তাকালাম। বাড়ির ভেতর থেকে মারিয়া ক্যামেরা হাতে বের হয়েছে। বের হতে অনেক সময় নিয়েছে, কারণ সে শাড়ি বদলেছে। এখন পরেছে স্কার্ট। স্কার্ট পরায় একটা লাভ হয়েছে। মেয়েটা যে অসম্ভব রূপবতী তা পরিষ্কার হয়ে গেছে। শাড়িতে যেমন অপূর্ব লাগছিল, স্কার্টেও তেমন লাগছে। দীর্ঘ সময় গেটের বাইরে রোদে দাঁড়িয়ে থাকার কষ্ট মেয়েটাকে দেখে একটু যেন কমল। আপনি সূর্যকে সামনে রেখে একটু দাঁড়ান, মুখে সমস্ত সানলাইট পড়ুক, আপনার ছবি তুলব। বাবাকে ছবির একটা কপি পাঠাতে হবে। ছবি দেখলে বাবা বুঝবেন যে আমি আসল লোককেই পেয়েছিলাম। হাসবো? হ্যাঁ, হাসতে পারেন। দাঁত বের করে হাসবো, না ঠোঁট টিপে? যেভাবে হাসতে ভালো লাগে সেভাবেই হাসুন। এই নিন, টাকাটা নিন। মারিয়া 100 টাকার দুটো নোট এগিয়ে দিল। দুটোই চকচকে নোট। বড়লোকদের সবই সুন্দর। আমি অল্প যে কজন বড়লোক দেখেছি তাদের কারুর কাছে কখনো ময়লা নোট দেখিনি। ময়লা নোটগুলো এরা কি ওয়াশিং মেশিনে ধুয়ে ইস্ত্রি করে ফেলে, নাকি ডাস্টবিনে ফেলে দেয়? আমি আপনার বাবাকে 100 টাকা দিয়েছিলাম। বাবা বলে দিয়েছেন যদি আপনার দেখা পাই তাহলে যেন 200 টাকা দেই, কারণ গ্রন্থ সাহেব বইয়ে গুরু নানক বলেছেন, দুগুনা দত্তার, চৌগুনা জুজার। দুগুণ নিলে 4 গুণ ফেরত দিতে হয়। বাবা সামনের মাসের 15 তারিখের পর আসবেন। আপনি তখন এলে বাবা খুশি হবেন, আর বাবার সঙ্গে কথা বললে আপনার নিজেরও ভালো লাগবে। আমার ভালো লাগবে সেটা কি করে বলছেন? অভিজ্ঞতা থেকেই বলছি। বাবার সঙ্গে 5 মিনিট কথা বললে সে বারবার ফিরে আসে। ও আচ্ছা। ও আচ্ছা বলা কি আপনার মুদ্রা দোষ? আপনি একটু পর পরই ও আচ্ছা বলছেন। কিছু বলার পাচ্ছি না বলে ও আচ্ছা বলছি। বাবার সঙ্গে দেখা করার জন্য আসবেন তো? আসবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নের জবাব আপনি জানেন না, সেই প্রশ্ন বাবার জন্য নিয়ে আসতে পারেন। আমার ধারণা আমার বাবা এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি সব প্রশ্নের উত্তর জানেন। আমি যথাসম্ভব বিস্মিত হবার ভঙ্গি করে বললাম, ও আচ্ছা। মারিয়া বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির দারোয়ান গেট বন্ধ করে মোটা মোটা 2 তালা লাগিয়ে দিয়ে জেলের সেন্ট্রির মতো দাঁড়িয়ে তালা টেনে টেনে পরীক্ষা করতে লাগলো। আমি হাতের মুঠোয় দুটো চকচকে নোট নিয়ে চোটের ভয়াবহ রোদে রাস্তায় নামলাম। মারিয়া একবারও বলল না, কোথায় যাবেন চলুন, আপনাকে গাড়িতে পৌঁছে দেব। বড়লোকদের ঠান্ডা গাড়ি মানুষের চরিত্র খারাপ করে দেয়। একবার চড়লে শুধু চড়তে ইচ্ছা করে। আমি রাস্তায় হাঁটা মানুষ, অল্প কিছু সময় মারিয়াদের গাড়িতে চড়েছি, এতেই হেঁটে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না।
আসাদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হলো আষাঢ় মাসে। বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে ওদের বাড়িতে গিয়েছি। দারোয়ান কিছুতেই ঢুকতে দেবে না। ভাগ্যক্রমে মারিয়া এসে পড়ল। বড়লোকরা বোধহয় কিছুতেই বিস্মিত হয় না। কাক ভেজা অবস্থায় আমাকে দেখেও একবারও জিজ্ঞেস করলো না ব্যাপার কি। সহজ ভঙ্গিতে সে আমাকে নিয়ে গেল তার বাবার কাছে। বিশাল একটা ঘরে ভদ্রলোক খালি গায়ে বিছানায় বসে আছেন, অনেকটা পদ্মাসনের ভঙ্গিতে বসা। তার চোখ একটা খোলা বইয়ের দিকে। দেখেই বোঝা যায় ভদ্রলোক গভীর মনোযোগে বই পড়ছেন। আমরা দুজন যে ঢুকলাম তিনি বুঝতেও পারলেন না। মারিয়া বলল, বাবা একটু তাকাবে? ভদ্রলোক বললেন, হ্যাঁ তাকাবো। বলার পরেও তাকালেন না। যে পাতাটা পড়ছিলেন সে পাতাটা পড়া শেষ করে বই উল্টে দিয়ে তারপর তাকালেন। তাকিয়ে হেসে ফেললেন। আমি চমকে গেলাম। মানুষের হাসি এত সুন্দর হয়! তৎক্ষণাৎ মনে হলো ভাগ্যিস মেয়ে হয়ে জন্মায়নি। মেয়ে হয়ে জন্মালে এই ঘর থেকে বের হওয়া অসম্ভব হতো। হিমালয় সাহেব না? জি। তুমি কেমন আছো? জি ভালো। বসো, খাটের ওপরে বসো। আমি কিন্তু স্যার ভিজে জবজবা। কোনো সমস্যা নেই, বসো। মাথা মুছবে? জি না স্যার, বৃষ্টির পানি আমি গায়েই শুকাই। তোয়ালে দিয়ে বৃষ্টির পানি মুছলে বৃষ্টির অপমান হয়। আমি খাটে বসলাম। ভদ্রলোক হাত বাড়িয়ে আমার কাঁধ স্পর্শ করলেন। তুমি কেমন আছো হিমালয়? জি ভালো। ওই দিন তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে এসেছিলাম, ধন্যবাদ পর্যন্ত দেইনি। আসলে মাথার মধ্যে সব সময় ছিল কখন বইটা পড়ব। জগতের চারপাশে তখন কি ঘটেছিল তা আমার মাথায় ছিল না। ভালো কোনো বই হাতে পেলে আমার এরকম হয়। বইটা কি ভালো ছিল? আমি যতটা ভালো আশা করেছিলাম তার চেয়ে ভালো। এ জাতীয় বই লাইব্রেরিতে পাওয়া যায় না, পথে ঘাটে পাওয়া যায়। আমি একবার পুরনো খবরের কাগজ কিনে এরকম ফেরিওয়ালা ঝুড়ি থেকে একটা বই জোগাড় করেছিলাম। বইটার নাম ডাউন অফ ইন্টেলিজেন্স, 1892-তে প্রকাশিত। অথর হচ্ছেন ম্যাকমাস্টার, রয়্যাল সোসাইটির ফেলো। চামড়া দিয়ে মানুষ বই বাঁধিয়ে রাখে, ওই বইটা ছিল সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। মারিয়া বলল, বইয়ের কচকচানি শুনতে ভালো লাগছে না বাবা। আমি যাচ্ছি। তোমাদের চা কফি কিছু লাগলে বলো, আমি পাঠিয়ে দেব। আসাদুল্লাহ সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমাদের চা দাও। আর শোনো হিমালয়, তুমি আমাদের সঙ্গে দুপুরের খাবার খাবে। তোমার কি আপত্তি আছে? জি না। তোমাকে কি এক সেট শুকনো কাপড় দেব? লাগবে না স্যার, শুকিয়ে যাবে। তোমাকে দেখে এত ভালো লাগছে কেন বুঝতে পারছি না। মারিয়া, তুমি বলো তো এই ছেলেটাকে দেখে আমার এত ভালো লাগছে কেন? তোমার ভালো লাগছে কারণ তুমি ধরে নিয়েছিলে ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হবে না। তাকে ধন্যবাদ দিতে পারবে না। সারা জীবন ঋণী হয়ে থাকবে। তুমি ঋণ শোধ করতে পেরেছো, এজন্যই ভালো লাগছে। ভেরি গুড। যতই দিন যাচ্ছে তোর বুদ্ধি চক্রবৃদ্ধি হারে বাড়ছে। মারিয়া চা আনতে গেল। আমি আসাদুল্লাহ সাহেবকে বললাম, আপনাকে একটা প্রশ্ন করব। আমি আসলে আপনাকে দেখতে আসিনি, প্রশ্নটা করতে এসেছি। আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, কি প্রশ্ন? এই জীবজগতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী কি আছে যে আত্মহত্যা করতে পারে? আছে। লেমিং বলে এক ধরনের প্রাণী আছে, ইঁদুর গোত্রীয়। স্ত্রী লেমিংদের বছরে 2টা বাচ্চা হয়, কিন্তু অজ্ঞাত কারণে প্রতি 4 বছর পর পর 2টার বদলে এদের বাচ্চা হয় 10টা করে। তখন ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব। এরা তখন কি করে? দল বেঁধে সমুদ্রের দিকে হাঁটা শুরু করে। এক সময় সমুদ্রের পাড়ে গিয়ে পড়ে। মিনিট 10 মনের আনন্দে সমুদ্রের পানিতে সাঁতরায়। তারপর সবাই দল বেঁধে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। মাস সুইসাইড। বলেন কি? নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে মাস সুইসাইডের ব্যাপারটা আছে।
সিল মাছ করে, নীল তিমিরা করে, হাতি করে, আবার এককভাবে আত্মহত্যার ব্যাপারও আছে। একক আত্মহত্যার ব্যাপারটা দেখা যায় প্রধানত কুকুরের মধ্যে। প্রভুর মৃত্যুতে শোকে অভিভূত হয়ে এরা খাওয়া দাওয়া বন্ধ করে আত্মহত্যা করে। পশুদের আত্মহত্যার ব্যাপারটা জানতে চাচ্ছ কেন? জানতে চাচ্ছি কারণ আপনার কন্যার ধারণা আপনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। সত্যি জানেন কিনা পরীক্ষা করলাম। আসাদুল্লাহ সাহেব আবারও হাসছেন। আমার মনে হলো, মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে। মারিয়ার এরকম ধারণা অবশ্যই আছে, যদিও তার মার ধারণা আমি পৃথিবীর কোনো প্রশ্নেরই জবাব জানি না। ভালো কথা। হিমালয় নামটা ডাকার জন্য একটু বড় হয়ে গেছে। হিমু ডাকলে কি রাগ করবে? জি না। হিমু সাহেব, জি। ব্যাপারটা কি তোমাকে বলি। আমার হলো জাহাজের নাবিকের চাকরি। সিঙ্গাপুরের গোল্ডেন হেড শিপিং কর্পোরেশনের সঙ্গে আছি। মাসের পর মাস থাকতে হয় সমুদ্রে। প্রচুর অবসর। আমার বই পড়ার নেশা। ক্রমাগত পড়ি। স্মৃতিশক্তি ভালো। যা পড়ি মনে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে চট করে জবাব দিতে পারি। এনসাইক্লোপিডিয়া হিউম্যানিকা। হা হা করে হেসে উঠলেন। তুমি তো মজা করে কথা বলতে পারো। মোটেই এনসাইক্লোপিডিয়া না। আমি হচ্ছি সেই ব্যক্তি যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত দুবার পড়েছে। এনসাইক্লোপিডিয়া মানুষ কেনে সাজিয়ে রাখার জন্যে, পড়ার জন্য না। আমার হাতে ছিল প্রচুর সময়। সময়টা কাজে লাগিয়েছি, পড়েছি। পড়তে আপনার ভালো লাগে? শুধু ভালো লাগে না, অসাধারণ ভালো লাগে। প্রায় কি ভাবি জানো? প্রায় ভাবি, মৃত্যুর পর আমাকে যদি বেহেশতে পাঠানো হয় তখন কি হবে? সেখানে কি লাইব্রেরি আছে? নানান ধর্মগ্রন্থ ঘেঁটে দেখেছি। স্বর্গে লাইব্রেরি আছে এরকম কথা কোনো ধর্মগ্রন্থে পাইনি। সুন্দরী হুরদের কথা আছে, খাদ্য পানীয়ের কথা আছে, ফলমূলের কথা আছে, বাট নো লাইব্রেরি। বেহেশতে আপনি নিজের ভুবন নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছা অনুসারে আপনার হাতের কাছেই থাকবে আলেকজান্ড্রিয়ার লাইব্রেরির মতো প্রকাণ্ড লাইব্রেরি। আসাদুল্লাহ সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, নিজের বেহেশত নিজের মতো করা গেলে আমার বেহেশত কিরকম হবে তোমাকে বলি। সুন্দর একটা বিছানা থাকবে, বিছানায় বেশ কয়েকটা বালিশ, চারপাশে আলমিরা ভর্তি বই, এরকম হাতের কাছে যেন বিছানা থেকে নেমেই বই নিতে পারি। কলিং বেল থাকবে, বেল টিপলেই চা আসবে। গান শোনার ব্যবস্থা থাকবে না। ভালো কথা মনে করেছ। অবশ্যই গান শোনার ব্যবস্থা থাকবে। সফট স্টেরিও মিউজিক সারাক্ষণ হবে। মিউজিক পছন্দ না হলে আপনা আপনি অন্য মিউজিক বাজা শুরু হবে। হাত দিয়ে বোতাম টিপে ক্যাসেট বদলাতে হবে না। সারাক্ষণ ঘরে বন্দি থাকলে ভালো লাগবে? বন্দি বলছো কেন? বই খোলা মনে নতুন একটা জগৎ খুলে দেয়। তারপরেও আপনার হয়তো আকাশ দেখতে ইচ্ছা করবে। এটাও মন্দ বলনি। হ্যাঁ থাকবে। বিশাল একটা জানালা থাকবে আমার ঘরে। তবে জানালায় মোটা পর্দা দেয়া থাকবে। যখন আকাশ দেখতে ইচ্ছা হবে পর্দা সরিয়ে দেব। এই হবে আপনার বেহেশত? হ্যাঁ এই। আপনার স্ত্রী কন্যা এরা আপনার পাশে থাকবে না? থাকলে ভালো, না থাকলেও ক্ষতি নেই। ভালো করে ভেবে দেখুন, আপনার বেহেশতে কিছু বাদ পড়ে যায়নি তো? না, সব আছে। খুব প্রিয় কিছু হয়তো বাদ পড়ে গেল। আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি এমনভাবে বলছো যেন এক্ষুনি বেহেশতটা তৈরি হয়ে যাচ্ছে। আমি হাসলাম। আসাদুল্লাহ সাহেব ভ্রু কুঁচকে বললেন, ও একটা জিনিস বাদ পড়েছে। ভালো একটা আয়না লাগবে। একসঙ্গে পা পর্যন্ত মাথা দেখা যায় এরকম একটা আয়না। আমার একটা মেয়েলি স্বভাব আছে, আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। সবারই আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। আসাদুল্লাহ সাহেব চুরুট ধরাতে ধরাতে বললেন, তুমি কি জানো আয়নায় মানুষ যে ছবিটা দেখে আসলে ছবি তার উল্টো হবে।
আয়নার ছবিটাকে বলে মিরর ইমেজ। আয়নায় নিজেকে দেখা যায় না, উল্টো মানুষ দেখা যায়। এমন একটা আয়না কি বানানো যায় না যেখানে মানুষ যেমন তেমনই দেখা যাবে? সেই চেষ্টা কেউ করেনি। আসাদুল্লাহ সাহেব হঠাৎ চিন্তিত হয়ে পড়লেন, ভ্রু কুঁচকে ফেললেন। আমি বললাম, এত চিন্তিত হয়ে কি ভাবছেন? ভাবছি বেহেশতের পরিকল্পনায় কিছু বাদ পড়ে গেল কিনা। আসাদুল্লাহ সাহেব মৃত্যুর আগেই তার বেহেশত পেয়ে গেছেন। 4টা গাড়ি থাকা সত্ত্বেও মে মাসে ঢাকা শহরে রিক্সা নিয়ে বের হলেন। গাড়িতে চড়লে আকাশ দেখা যায় না, রিক্সায় চড়লে আকাশ দেখতে দেখতে যাওয়া যায় বলেই রিক্সা নেয়া। রিক্সায় দেখতে দেখতে যাচ্ছিলেন। একটা টেম্পো এসে রিক্সাকে ধাক্কা দিল। এমন কিছু ভয়াবহ ধাক্কা না, তারপরেও তিনি রিক্সা থেকে পড়ে গেলেন। মেরুদণ্ডের হাড় ভেঙে গেল, পেরোপ্লাজিয়া হয়ে গেল। তার বাকি জীবনটা কাটবে বিছানায় শুয়ে, ডাক্তাররা সেরকম বলেছেন। আমি তাকে একদিন দেখতে গেলাম। যে ঘরে তিনি আছেন তার ঠিক মাঝখানে একটা বড় বিছানা, বিছানায় 5-6টা বালিশ, 3 পাশে আলমিরা ভর্তি বই, হাতের কাছে স্টেরিও সিস্টেম। বিছানার মাথার কাছে বড় জানালা, জানালায় ভিনেসিয়ান ব্লাইন্ড, সবই আছে, শুধু কোনো আয়না চোখে পড়ল না। আমাকে দেখে আসাদুল্লাহ সাহেব হাসি মুখে বললেন, খবর কি হিমু সাহেব? আমি বললাম, জি ভালো। তোমার কাজ তো শুনি রাস্তায় হাঁটাহাঁটি করা। হাঁটাহাঁটি ঠিক মতো হচ্ছে? হচ্ছে। কি খাবে বলো, চা না কফি? একবার বেল টিপলেই চা আসবে, 2বার টিপলে কফি। খুব ভালো ব্যবস্থা। কফি খাবো। আসাদুল্লাহ সাহেব 2বার বেল টিপলেন, আবারও হাসলেন। তার হাসি আগের মতোই সুন্দর। প্রকৃতি তাকে বিছানায় ফেলে দিয়েছে, কিন্তু সৌন্দর্য হরণ করেনি। সেদিন বরং হাসিটা আরো বেশি সুন্দর লাগলো। হিমু সাহেব, জি, জীবিত অবস্থাতেই আমি আমার কল্পনার বেহেশত পেয়ে গেছি। আমার কি উচিত না গড আলমাইটির প্রতি কৃতজ্ঞতায় অভিভূত হওয়া? ঠিক বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। কবিতা শুনবে? আপনি শোনাতে চাইলে শুনবো। আগে কবিতা ভালো লাগতো না, ইদানিং লাগছে, শোনো। আসাদুল্লাহ সাহেব কবিতা আবৃত্তি করলেন। ভদ্রলোকের সবকিছুই আগের মতো আছে, শুধু গলার স্বরে সামান্য পরিবর্তন হয়েছে। মনে হয় অনেক দূর থেকে কথা বলছেন। এখন বাতাস নেই, তবু শুধু বাতাসের শব্দ হয়, বাতাসের মতো সময়ের। কোনো রৌদ্র নেই, তবু আছে। কোনো পাখি নেই, তবু রৌদ্রে সারাদিন হংসের আলো কণ্ঠে রয়ে গেছে। বলো দেখি কার কবিতা? বলতে পারছি না, আমি কবিতা পড়ি না। কবিতা পড়ো না? জি না, আমি কিছুই পড়ি না। শুধু 2-একটা জটিল কবিতা মুখস্থ রাখি মানুষকে ভড়কে দেবার জন্যে। আমার কবিতা প্রীতি বলতে এতটুকুই। কফি চলে এসেছে, গন্ধ থেকেই বোঝা যাচ্ছে খুব ভালো কফি। আমি কফি খাচ্ছি। আসাদুল্লাহ সাহেব উপুর হয়ে শুয়ে আছেন, তার হাতে কফির কাপ। তিনি কফির কাপে চুমুক দিচ্ছেন না, তাকিয়ে আছেন জানালার দিকে। সেই জানালার ভারী পর্দা, আকাশ দেখার উপায় নেই। আসাদুল্লাহ সাহেবের এখন হয়তো আকাশ দেখতে ইচ্ছা করে না।